ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি বিপিএসসি স্পেশাল এবং স্ট্যাক আইটি জব সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপ স্ট্যাক আইটি জব সলিউশন গ্রুপে এখনও সংযুক্ত হন তারা আমাদের গ্রুপে সংযুক্ত হতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির সার্কুলার এবং বিভিন্ন তথ্য এবং প্রশ্নের সমাধান দিয়ে থাকি এবং সহযোগিতা করে থাকি। আপনারা চাইলে সেই গ্রুপের সাথে সংযুক্ত হতে পারেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা ইনসারশন সর্ট অ্যালগরিদম সম্পর্কে জানবো। এর আগের টিউটোরিয়ালে আমরা বাবল সর্ট অ্যালগরিদম সম্পর্কে বিস্তারিত বলেছি। আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যদি দেখে না নিয়ে থাকেন তাহলে অবশ্যই বাবল সর্টের ভিডিওটি দেখে নেবেন, যাতে করে আপনার বাবল সর্ট থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি আনসার করতে পারেন। আজকে আমরা কথা বলবো সম্পূর্ণ ভিডিওতে ইনসারশন সর্ট নিয়ে, কিভাবে কাজ করে, প্রোগ্রাম কিভাবে লিখবেন, উদাহরণ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করব এবং ফাইনালি আমরা কমপ্লেক্সিটিটা দেখাবো, এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটিটা বের করে দেখাবো। তাহলে আমরা ইনসারশন সর্ট, আমরা জানি যে সর্টিং অ্যালগরিদমের মাধ্যমে কিছু ডাটাকে আমরা বা কিছু এলিমেন্টকে আমরা সর্ট করতে পারি, হয় অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ইনক্রিজিং অর্ডারে অথবা ডিক্রিজিং অর্ডারে। সো ইনসারশন সর্ট কিভাবে কাজ করে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আমরা এক্সাম্পল দিয়ে সেটা আগে বোঝার চেষ্টা করব যে কিভাবে কাজ করে, এবং সেই এক্সাম্পলটার সাথে রিলেট করে আমরা প্রোগ্রামটা লিখব, যাতে করে বুঝতে সুবিধা হয়। মুখস্থ প্রোগ্রাম লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রথমে আমরা কিছু ডাটা নিয়ে নিই। এখানে যেহেতু আমি প্রোগ্রাম করব সেহেতু আমরা অ্যারে হিসেবে কল্পনা করি এবং এটাতে আমরা কিছু ডাটা নিয়ে নিই। এখানে আমরা 16 নিয়ে নিই, এখানে 15 নিলাম, 11 নিলাম, আনসর্টেড কিছু ডাটা নিয়ে নিলাম, 12 নিলাম, এখানে আমরা 18 নিয়ে নিই এবং এখানে আমরা 13 নিয়ে নিই। তাহলে আমরা কতটা এলিমেন্ট নিলাম আমরা একটু ইন্ডেক্সিং করি। 0 1 2 3 4 and 5, তার মানে 0 থেকে 5 পর্যন্ত, মানে কি n = 6, মানে 6টা এলিমেন্ট আমরা এখানে নিলাম। এই 6টা এলিমেন্টকে আমরা সর্টিং করব ইনসারশন সর্ট অ্যালগরিদমের মাধ্যমে। তো ইনসারশন সর্ট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে আমরা যদি সিম্পলি বলি, আমরা পুরো যে ডাটাটা থাকবে সেটাকে আমরা দুই ভাগ করব। ঠিক আছে, এই ধরেন এইখানে পুরো ডাটাটা আছে, এটাকে আমরা দুই ভাগ করব। একটাকে আমরা এক পাশকে আমরা বলবো হচ্ছে সর্টেড পার্ট এবং আরেকটা অংশ থাকবে আপনার আনসর্টেড। তাহলে যতক্ষণ পর্যন্ত এই আনসর্টেড পার্টটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ চালিয়ে যেতে হবে। যখনই আমাদের এই আনসর্টেড পার্টটা শেষ হয়ে যাবে, শুধুমাত্র সর্টেড পার্ট থাকবে, তখন আমরা বুঝবো যে আমার কাজ শেষ। ঠিক আছে, তাহলে ইনসারশন সর্ট অ্যালগরিদমে কনসেপ্ট হলো, প্রথম যে জিনিসটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমরা দুটো পার্ট করব, একটা হচ্ছে সর্টেড পার্ট, একটা হচ্ছে আনসর্টেড পার্ট। এখন আপনাকে কিছু যদি এলিমেন্ট দেওয়া হয় এখানে, যেমন এখানে কিছু এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলোকে যদি আপনি এই দুই ভাগে ভাগ করতে চান তাহলে আপনি সর্টেড হিসেবে আসলে কোনটা নিতে পারবেন? আপনি কি চাইলে এখানে সর্টিং করে নেবেন যে নিজে নিজে দেখে এখান থেকে 11 সবচেয়ে ছোট তারপরে পারে, এভাবে নেবেন না। আমরা যেটা করব যে এখানে যে অবস্থায় আছে এই এলিমেন্টগুলোকে আমরা দুই ভাগ করব, একটা সর্টেডে নিয়ে যাব আর একটা আনসর্টেডে নিয়ে যাব। তাহলে কিভাবে পসিবল? আমরা যদি এখানে আমরা প্রথম এলিমেন্টটাকে আমরা সর্টেডের মধ্যে ফেলে দিই, তার মানে কি একটা এলিমেন্ট আছে, তো একটা এলিমেন্ট থাকা মানে কি এটা সর্টেড। ঠিক আছে, এটা যেহেতু দুইটা এলিমেন্ট থাকলে না আমরা কম্পেয়ার করতাম যে সেটা থেকে বড় না ছোট, যেহেতু একটা এলিমেন্ট তার মানে এটাই একটা এলিমেন্ট, এটাই সর্টেড। তাহলে আমরা মিনিমাম একটা এলিমেন্ট নিয়ে আমরা এই দুইটা লিস্ট তৈরি করবো, একটা হচ্ছে সর্টেড, একটা হচ্ছে আনসর্টেড। তাহলে আমরা বলতে পারি আমার বাম পাশে যে একটা এলিমেন্ট নিলাম সেটাকে আমরা সর্টেড লিস্ট বলতে পারি, এবং বাদ বাকি যে এখানে এই পাশে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা বলবো আনসর্টেড। এগুলো হচ্ছে আনসর্টেড, আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে সর্টেড। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ শেষ। একটা সর্টেড পার্ট করলাম আর একটাকে আনসর্টেড পার্ট করলাম, অর্থাৎ
একটা এলিমেন্ট বাদ দিয়ে বাদ বাকি এর ডান দিকে যতগুলো এলিমেন্ট থাকবে 100টা থাকুক 200টা থাকুক প্রত্যেকটা এলিমেন্টকে আমরা আনসর্টেড লিস্টে নিয়ে নেব এবং শুধুমাত্র প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটাকে আমরা সর্টেড লিস্টে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা যদি বুঝেন, এই কনসেপ্টটাই কিন্তু প্রথমে আমরা প্রোগ্রামে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি সর্টেড করলাম একটা লিস্ট, একটা আনসর্টেড করলাম। তাহলে আমার এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে আমি কিভাবে বাদ বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে সর্টেড করব এবং ফাইনালি পুরো এলিমেন্টগুলোকে সর্টেড আকারে সাজাবো। ওইটা হচ্ছে কি, আমরা ঠিক এর ডান দিকে যতগুলো এলিমেন্ট থাকবে যেই সর্টেড লিস্টের ঠিক ইমিডিয়েট যে এলিমেন্টটা থাকবে, সর্টেড লিস্টের পরপর ঠিক ইমিডিয়েট যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটার সাথে এই দিকে অর্থাৎ সর্টেড লিস্টে যে এলিমেন্টগুলো থাকবে সেটার সাথে আমরা কম্পেয়ার করব। আবারও বলছি, আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্ট বা সর্টেড লিস্টের ঠিক ইমিডিয়েট পরের এলিমেন্টটা এই এলিমেন্টটার সাথে, যেমন এই অ্যারেটার কথা যদি আমরা চিন্তা করি, এটার হচ্ছে সর্টেড লিস্টে আছে 16, ঠিক পরের এলিমেন্টটা 15, বা আমরা বলতে পারি আনসর্টেড অ্যারের প্রথম এলিমেন্ট যেটা সেটার সাথে আমরা কম্পেয়ার করব সর্টেড এলিমেন্টগুলো। এখানে আমার এখন একটা আছে, যখন আমরা কাজ করতে থাকবো তখন এই সর্টেড লিস্টে একটা একটা এলিমেন্ট করে বাড়বে। তাহলে যখন এভাবে বাড়বে তাহলে যদি ধরেন 2টা এলিমেন্ট হলো 3টে এলিমেন্ট হলো, তার মানে কি ঠিক ইমিডিয়েট আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্টের সাথে এই সর্টেড লিস্টের যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টকে কম্পেয়ার করব। কম্পেয়ার করে এই এলিমেন্টের ঠিক যে জায়গায় বসাইলে আমার এই অ্যারেটার এই সর্টেড লিস্টটা ঠিক থাকবে, ঠিক সেই জায়গাতে আমরা এটাকে ইনসার্ট করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্টটাকে নিব, নিয়ে সর্টেড লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে এই 15টা যেখানে ইনসার্ট করা দরকার, যেখানে ইনসার্ট করলে আমার এই সর্টেড লিস্টটা সর্টেড আকারেই থাকবে, তাহলে আমরা সেটাকে ওইখানে ওই পজিশনে বলবো বা ওই ইন্ডেক্সে আমরা কি করব, ওইটাকে ইনসার্ট করে দেব। এই কারণেই বলা হচ্ছে এটাকে ইনসারশন সর্ট। জাস্ট একটা এলিমেন্ট নিব, সেটার যে রাইট প্লেস সঠিক জায়গা, সেই সঠিক জায়গা আমরা সেটাকে ইনসার্ট করে দেব, সঠিক প্লেসে আমরা সেটাকে ইনসার্ট করে দেব। এই কারণেই এই অ্যালগরিদমটাকে বলা হচ্ছে ইনসারশন সর্ট। এই কাজটা আমরা বারবার করব। তাহলে কিভাবে করব? আমরা যেটা করব, প্রথমেই যেমন একবার ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল, তাই না? এবং এখানে আরও একটা জিনিস, আমরা আনসর্টেডের প্রথম এলিমেন্টটা নিব, নিয়ে আমরা এই দিকে যে সর্টেড লিস্টটা থাকবে সেইটার আসলে কম্পেয়ার করব কি শুরু থেকে শেষ পর্যন্ত নাকি শেষ থেকে শুরু পর্যন্ত, এটা বুঝতে হবে। দেখেন, আমরা যখন আনসর্টেড লিস্টের এলিমেন্টটা নিচ্ছি তখন আমরা এই বাম দিক থেকে ডান দিকে যাব। ঠিক আছে, কিন্তু যখন আমরা এই প্রথম এলিমেন্টটাকে যখন আমরা সর্টেড লিস্টের সাথে তুলনা করব তখন আমরা ঠিক এই ডান দিক থেকে বাম দিকে কম্পেয়ার করব। অর্থাৎ সর্বশেষ সর্টেড এলিমেন্টটা থেকে একবার প্রথম এলিমেন্টটা পর্যন্ত আমরা কম্পেয়ার করব, অর্থাৎ শেষ থেকে শুরু পর্যন্ত এই লিস্টের। আর আনসর্টেডের ক্ষেত্রে এদিকে যেতে থাকবো, সর্টেড লিস্টের ক্ষেত্রে এই দিকে যাব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড পয়েন্ট বললাম। তাহলে কি করব, আমরা আনসর্টেড লিস্টের ক্ষেত্রে যখন এলিমেন্টটা নিব তখন আমরা এই দিকে যাব, আর যখন আমরা সর্টেড লিস্টের ক্ষেত্রে আমরা যখন কম্পেয়ার করব তখন আমরা প্রত্যেকটা এলিমেন্ট আমরা কম্পেয়ার করব। তাহলে প্রথমে এলিমেন্ট নিব, তারপরে তার এলিমেন্ট, তারপরের এলিমেন্ট, এভাবে আমরা 0 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্ট থাকবে সেটা পর্যন্ত কম্পেয়ার করব। বর্তমানে এখন যেহেতু একটা এলিমেন্ট আছে তাহলে একটা এলিমেন্টের সাথে আমরা কম্পেয়ার করব। তো তাহলে আমরা একটু এক্সাম্পলটাতে চলে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এখন বর্তমান আমার এই হচ্ছে আমার অবস্থা, এটা হচ্ছে আনসর্টেড অ্যারে, এটা হচ্ছে সর্টেড অ্যারে। তাহলে প্রথমে আমরা কাজ হচ্ছে আমরা স্টেপ 1-এ যেটা করব, প্রথমে আমরা টেম্প নামক একটা ভেরিয়েবল নিয়ে নেব এবং এই টেম্পের মধ্যে এই আনসর্টেড লিস্টের প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটাকে আমরা নিয়ে নেব। প্রথম এলিমেন্ট কত আছে? 15, মানে অর্থাৎ এই অ্যারেটার আমরা নাম দিয়ে দিই এই অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, এই 15 মানে কি? এই 15 মানে হচ্ছে এই অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের আসলে ডাটাটা নিলাম আমরা। তাহলে টেম্প ইকুয়াল টু এখন কত আছে? 15। আমরা যখন প্রোগ্রাম করব তখন আমরা তো 15 লিখব না, আমরা লিখব A1 বা A2 বা A3 বা A4, এভাবে আমরা সামনের দিকে আগাবো। লুপিং করে
লুপিং চালাবো 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত। 5 মানে কি, যদি 6টা এলিমেন্ট হয় তাহলে n-1 পর্যন্ত লুপিং চালাবো। চালিয়ে এই আনসর্টেডের প্রত্যেকটা এলিমেন্ট আমরা নিব, একটা একটা করে নিব এবং এই সর্টেড লিস্টের সাথে তুলনা করব। তাহলে আমরা কি করলাম, টেম্পে ইকুয়াল টু 15 নিয়ে নিলাম প্রথম এলিমেন্টটা, এবং আমরা কি করব এখন এই 15 এর সাথে এই 15টা টেম্পে নিয়ে নিলাম। এখন আমরা কল্পনা করব যে এই 15টা এই টেম্প ভ্যারিয়েবলের মধ্যে চলে আসছে এবং এই জায়গাটা এখন খালি। আমরা একটু অ্যারেটা আবার একটু লিখি, 1 2 3 4 5। আমার যেহেতু আমি কাজ করতেছি এই এলিমেন্টটা নিয়ে এবং সর্টেড লিস্টের এই পাশ নিয়ে, সো আমার 2 3 4 5 এর যে ডাটা আছে সেটাতে কোনো ইফেক্ট পড়বে না। তাহলে আমরা 2 3 4 5 এই ডাটাগুলো আমরা লিখে ফেলতে পারি, 11 12 18 এবং 13। ঠিক আছে, ইনসারশন সর্টের ক্ষেত্রে এই এলিমেন্টগুলো নিয়ে আর কোনো কাজ হবে না, কারণ আমরা জানি যে আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্টটা নিয়ে আমরা সবসময় কাজ করব। আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্টের সাথে সর্টেড লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট। তাহলে যেহেতু প্রথম এলিমেন্ট হচ্ছে 15, তাহলে 11 12 18 13 কোনো কাজ না, আমরা সেটা সরাসরি লিখে ফেলতে পারি। তাহলে এখন আমার খালি কোনটা, খালি হচ্ছে এই 1 নম্বর ইন্ডেক্স খালি, আর 0 নম্বর ইন্ডেক্স এখন আমরা জানি না যে আসলে 0 নম্বর ইন্ডেক্সে কত বসবে। তাহলে এখন আমাদের কাজটা কি, এই টেম্পের সাথে আমরা তুলনা করব এই সর্টেড লিস্টের প্রথমে মানে একবার শুরুতে যে এলিমেন্টটা থাকবে ডান দিক থেকে সেই এলিমেন্টটা। তাহলে এখানে আসছে A0, আমরা কম্পেয়ার করব A0 সাথে, কম্পেয়ার করব কাকে, টেম্পে যে ডাটাটা রাখছিস তার সাথে। যদি টেম্প আমরা যেহেতু ছোট থেকে বড়তে সাজাবো, আমরা ছোট থেকে বড়তে যেহেতু সাজাবো ইনক্রিজিং অর্ডারে, তাহলে আমরা কি করব, আমরা চেক করব যদি টেম্প যদি ছোট হয়, টেম্পে যে ডাটাটা রাখছি সেটা যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, যদি ছোট হয় তাহলে একটা লোকেশন আমরা শিফট করে নিব। অর্থাৎ এই জায়গাটা আমার এখন খালি, তাই না, এই জায়গাটা 1 নাম্বার জায়গাটা খালি আছে। এখন আমরা এখানে আমার 0 নম্বরে আছে, এখন A0-তে আছে 16, A0-তে আছে হচ্ছে 16, আর টেম্পে আছে হচ্ছে কত, টেম্পে এখন আমাদের আছে 15। তাহলে নিশ্চয় এই কন্ডিশনটা কি ট্রু, এই কন্ডিশনটা কি ট্রু। যেহেতু ট্রু, তাহলে কি বলছি আমরা, যদি ট্রু হয় তাহলে এই 1 ঘর শিফট হবে। কে শিফট হবে, ওই যে সর্টেড লিস্টের যাকে আমরা সর্টেড লিস্টের সাথে যে এলিমেন্টটার সাথে আমরা কম্পেয়ার করতেছি সেইটা শিফট হবে। তাহলে এখানে তো আসলে কিছু নাই, 15 তো আমরা টেম্পে নিয়ে নিয়েছি, তাহলে এটা খালি। তাহলে খালি হলে এখন যেহেতু দেখতেছি যে টেম্প ছোট, টেম্পের যে ডাটাটা আছে সেটা ছোট, তাহলে এই 0 নম্বর লোকেশনে যে ডাটাটা আছে সেটা 1 বিট শিফট হবে, মানে 1 ঘর শিফট হবে। তাহলে 16 চলে যাবে এখন 1 নম্বর ঘরে, 1 নম্বর ঘর 16 চলে যাবে। তাহলে এখন 0 নম্বর ঘর খালি হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সর্টেড যে লিস্টটা আছে সেখানে আর কোনো এলিমেন্ট নাই। আর কোনো এলিমেন্ট না থাকা মানে আর কোনো কম্পেয়ার করতে হচ্ছে না। তো যেহেতু আর কোনো কম্পেয়ার করতে হচ্ছে না, আর কোনো কম্প্যারিজন নাই, সেহেতু আমার টেম্পে যে ভ্যালুটা থাকবে সেটা এই ঘরে বসে যাবে। বুঝা গেল? তাহলে প্রথম এলিমেন্টটার সাথে এই আনসর্টেড লিস্টের ডান দিক থেকে আমরা কম্পেয়ার করা শুরু করলাম, দেখলাম যে আনসর্টেড লিস্টের যেই ভ্যালুটার সাথে তুলনা করছি সেটা ছোট, তাহলে সেটা কি হবে, এই বড় এলিমেন্টটা যেটা আমার 0 তার আগের ঘরে আছে, তার আগের ঘরে যে এলিমেন্ট আছে সেটা তার সামনের ঘরে চলে যাবে, 1 ঘর সামনে চলে যাবে। এভাবে কাজ করবে প্রত্যেকবার, কিন্তু একই কাজ হবে, 1 ঘর সামনে চলে যাবে। যখনই দেখবে যে ভ্যালুটা ছোট তখন 1 ঘর সামনে চলে যাবে, যেহেতু ছোট থেকে বড়তে সাজাচ্ছে। কিন্তু বড় থেকে আবার ছোটতে সাজাইলে কি হবে, আপনার চেক করতে হবে যে এইটা বড় কিনা। ঠিক আছে, আর এখন আমরা চেক করতেছি এইটা ছোট কিনা। যদি ছোট হয় তাহলে 1 ঘর শিফট করবে। তাহলে শিফট করে কি করলো, 16 15তে চলে গেল। এই জায়গাটা এখন খালি ছিল, যেহেতু এই 15টা টেম্পে নিয়ে নিয়েছিলাম, তাহলে এই জায়গাটা খালি, এখানে 16 চলে গেল। তাহলে এই 0 নম্বর লোকেশনটা খালি হয়ে গেল। তাহলে এখন আমাদের বাকি আছে হচ্ছে টেম্পের ভ্যালুটা, এই 15টা টেম্পে বসে যাবে। ঠিক আছে, তাহলে এখন স্টেপ 2। স্টেপ 2তে কি, আমরা সেম কাজ, আমরা এখন টেম্পে, আমাদের এখন সর্টেড লিস্ট কোনটা, আনসর্টেড লিস্ট কোনটা, যেহেতু আমরা এই দুইটা নিয়ে কাজ করে ফেলছি, তাহলে এখন আমার এটা হচ্ছে, এখানে যদি আমরা ডিভাইড করি, এই দুইটা এলিমেন্ট হচ্ছে আমার সর্টেড লিস্টে আছে, আর এই এলিমেন্টগুলো হচ্ছে আমার আনসর্টেড লিস্টে আছে।
ঠিক আছে, তাহলে টেম্প ইকুয়াল টু আমরা কোনটা নিব, আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্ট। আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্ট এখন কত, 11। তাহলে আমরা 0 1 এর কাজ করছি, 2 3 4 and 5 ইন্ডেক্সগুলো দিলাম, তাহলে আমরা 1 এর কাজ শেষ। এই দুইটা, তাহলে এই দুইটা সর্টেডে আছে, এই দুইটা নিয়ে আমার কাজ নাই, আমার হচ্ছে যে এখন 2 নাম্বার নিয়ে কাজ। তাহলে 2 নাম্বার A2 মানে কত, 11। তাহলে এই 11টা এখন আমার চলে আসবে টেম্পে। ঠিক আছে, তাহলে টেম্পে যদি আমার এই 11টা চলে যায়, আমরা বললাম যে যখন আমরা এই টেম্পের মধ্যে নিয়ে নিব তাহলে ওই ঘরটা খালি হয়ে যাবে, 1 2 3 4 5। তাহলে আমি কাজ করছি 2 নিয়ে, তাহলে 3 4 5 এই লোকেশনগুলোর ডাটাটা অটোমেটিক বসে যাবে। তাহলে 3 4 5 এর ডাটাটা যদি আমরা বসাই দিই, 12 18 13 এগুলো নিয়ে কোনো কাজ হবে না। তাহলে আমার কাজ হচ্ছে এখন 11 এবং তা সর্টেড লিস্টের সাথে, প্রত্যেকটা সর্টেড লিস্টে এখন 2টি এলিমেন্ট আছে, এই 2টি এলিমেন্টের সাথে কম্পেয়ার হবে। তাহলে 11 এর সাথে আমরা কম্পেয়ার করব 16, টেম্পের সাথে 11 আমরা বলবো না, এই জায়গাটা খালি, এটা হচ্ছে 2 নাম্বার লোকেশন, এটা 1 নাম্বার লোকেশন, এটা 0। ঠিক আছে, তাহলে 2 নাম্বার লোকেশন কিন্তু এখন খালি আছে, আমরা জানি না এখানে কত বসবে। তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করব, টেম্পের সাথে আমরা কম্পেয়ার করব, এই দিকে যাব, ডান দিক থেকে ঠিক 0 পর্যন্ত, 0 লোকেশন পর্যন্ত আমরা কম্পেয়ার করব। তাহলে এই দিক থেকে শুরু করলাম, 16 সাথে যদি আমরা টেম্পের 11, টেম্প ইকুয়াল টু 11 কম্পেয়ার করি, 16 গ্রেটার দেন 11, তার মানে কি 11 ছোট, আনসর্টেড লিস্টের প্রথম যে এলিমেন্ট সেটা ছোট, তার মানে আমাকে কি করতে হবে, এই এলিমেন্টটাকে এক ঘর শিফট করতে হবে। তাহলে এক ঘর শিফট করে কোথায় চলে যাবে, 16 আছে 1 নাম্বার লোকেশনে, চলে যাবে 2 নাম্বার লোকেশনে। তাহলে 16 যদি 2 নাম্বার লোকেশনে চলে যায়, তাহলে এখন খালি হয়ে গেল কে, 1 নাম্বার ঘরটা। ঠিক আছে, তাহলে আমি এখন দেখব যে আমার আর কোনো কম্পারিজন, আর কোনো এলিমেন্ট এই সর্টেড লিস্টে বাকি আছে কিনা। আমি মাত্র 16 কম্পেয়ার করলাম, তাহলে আর একটা এলিমেন্ট বাকি আছে 15। এখন 15 এর সাথে আবার টেম্প কম্পেয়ার হবে। তাহলে 15 সাথে যদি আমরা টেম্প 11 যদি কম্পেয়ার করি, দেখতে পাচ্ছি 15 হচ্ছে বড়, 11 হচ্ছে ছোট। তো আমরা বলছি যে যদি এই আনসর্টেড লিস্টে অর্থাৎ টেম্পের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা যদি ছোট হয়, তাহলে আমরা কি করব, এক ঘর শিফট করব। তাহলে 15 আছে 0 নাম্বার লোকেশনে, তাহলে এটা এক ঘর শিফট হয়ে চলে যাবে 1 নাম্বার লোকেশনে। তাহলে 1 নাম্বার লোকেশন খালি ছিল, এখন 1 নাম্বার লোকেশনে চলে যাবে 15। তাহলে আর কোনো কম্পারিজন কি বাকি আছে, দুইটা সর্টেড লিস্টে 2টি এলিমেন্ট ছিল, দুইটার সাথে আমরা টেম্পের সাথে কম্পেয়ার করে ফেলছি। তাহলে আর কোনো এলিমেন্ট যেহেতু বাকি নেই, তাহলে 0 নাম্বার লোকেশন আমার 11 বসে যাবে। তাহলে এখন আমার লিস্টটা আমার এরকম হয়েছে যে এই 3টি এলিমেন্ট হচ্ছে সর্টেড এবং এটা হচ্ছে আনসর্টেড। ঠিক আছে, তাহলে এখন স্টেপ 3। স্টেপ 3 তে কি আবার সেম, টেম্প ইকুয়াল টু কত আসবে আপনারা বলেন এবার। টেম্প ইকুয়াল টু হচ্ছে যে এই আনসর্টেড লিস্টের প্রথমটা, মানে 3 নাম্বার লোকেশনের ডাটাটা কত, 12। তাহলে এখন 12 এর সাথে আমরা আবার সেম এদিক থেকে এদিকে কম্পেয়ার করবো। তো ডান দিক থেকে এই প্রথম এলিমেন্ট হচ্ছে 16, তারপরে 15 এর সাথে কম্পেয়ার করবো, তারপরে 11 এর সাথে। তাহলে টেম্পের ভ্যালু হচ্ছে 12, টেম্পের সাথে যদি 16 কম্পেয়ার করি, তাহলে 16 বড় 12 থেকে। তাহলে যেহেতু 12 ছোট, তাহলে 16 এক ঘর শিফট করবো, আছে 16 আছে 2-এ, আমার চলে যাবে এটা 1 নাম্বার করে। আমি আবার এটা আঁকাই নিই, 1 2 3 4 5। তাহলে আমরা প্রথমে যে কাজটা করি, কি কাজ করি, যেগুলোর কাজ হবে না সেগুলো লিখে ফেলি, তাই না। আমরা এখন কাজ করছি 3 নাম্বার লোকেশন নিয়ে, তাহলে 4 এবং 5 নাম্বারের লোকেশনের ডাটাটা বসে যাবে, 4 এবং 5-এর 18 এবং 13 বসে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমার এই 3 নাম্বার লোকেশনটা খালি, যেহেতু আমরা টেম্পে নিয়ে নিছি, তাহলে এটা খালি আছে। এখন এটা এখানে দেখি শিফট হয় কিনা। তাহলে এই টেম্পের সাথে আমরা যখন সর্টেড লিস্টের ডান দিক থেকে প্রথম এলিমেন্ট যখন আমরা করলাম, কম্পেয়ার করলাম, তাহলে দেখতে পাচ্ছি যে 16 বড় 12 ছোট, তার মানে কি হবে, এই 16টা এক ঘর শিফট করে যাবে। তাহলে এক ঘর শিফট করলে এটা হচ্ছে 3 নাম্বার ঘর, এটা 2, এটা 1, এটা 0। তাহলে 16 ছিল 2 নাম্বার ঘরে, তাহলে এক ঘর আগে চলে গেলে কত হবে, আমার 16 হবে। ঠিক আছে, তাহলে 16 সাথে আমরা কম্পেয়ার করে শিফটিং করে নিলাম। এরপরে আবার তারপরের আগের লোকেশন আমরা 2 কম্পেয়ার করলাম, এখন 1, তারপরে 0। তাহলে 15 সাথে কম্পেয়ার হলে 15 বড় 12 ছোট, যেহেতু টেম্প ছোট সেহেতু আমরা কি করব, এক ঘর শিফট করে নিই। তাহলে 15কে এক ঘর শিফট করে 2-এ নিয়ে যাব, তাহলে 15 চলে যাবে এখন 2 নাম্বার ঘরে। এরপরে 12-এর সাথে যে আমরা 11 কম্পেয়ার করে দেখলাম যে আসলে আমার সর্টেড লিস্টের এই এলিমেন্টটা ছোট। ঠিক আছে, যেহেতু এবং টেম্প বড়, যেহেতু টেম্প বড় তাহলে কন্ডিশন মিথ্যা, যেহেতু কন্ডিশন মিথ্যা তাহলে শিফট করার দরকার নেই, তাহলে 1 নাম্বার ঘরে বসে যাবে কে,
যেহেতু শিফট যখনই শিফট হবে না তখনই ওই টেম্পের ভ্যালুটা ওই লোকেশনে বসে যাবে, যে খালি লোকেশনটা থাকবে সেখানে বসে যাবে। তাহলে 1 নম্বর লোকেশনে এখন কত বসে যাবে? 12। আর 0 যে লোকেশনে ছিল, 0 নম্বর ইন্ডেক্সে যে ডাটাটা ছিল সেটা বসে যাবে, যেহেতু কোনো শিফটিং হচ্ছে না। তাহলে যখন শিফটিং হবে না, একটু খেয়াল করেন, এটা কিন্তু প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে হবে যে যখন শিফটিং হচ্ছে না, ঠিক আছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে টেম্পের ভ্যালুটা বড়, তখন আমরা শিফটিং করব না। শিফটিং না করলে কি হচ্ছে যে আমার যে ঘরটা খালি আছে, এখন খালি আছে 1 নম্বর ঘরটা, তাহলে 1 নম্বর ঘরে ওই টেম্পের ভ্যালুটা বসে যাবে এবং 0 নম্বর লোকেশনে যে ডাটাটা ছিল সেটা আগের মতোই থাকবে, ঠিক আছে। তাহলে যখন আমরা দেখব যে শিফটিং হচ্ছে না, তখনই আমরা খালি ঘরে টেম্পটা বসাই দিব এবং আমার ওইখান থেকে কাজ শেষ, ঠিক আছে। তাহলে স্টেপ 4 আমরা কি আবার টেম্প ইকুয়াল টু কত হবে? এখন আমাদের এখন সর্টেড লিস্ট কোনটা? আমাদের আগে ছিল 2 নম্বর পর্যন্ত সর্টেড, এখন 3 নম্বর পর্যন্ত আমার সর্টেড। তাহলে এটা হচ্ছে সর্টেড, এটা হচ্ছে আনসর্টেড, ঠিক আছে। তাহলে আমাদের আনসর্টেড, আমরা যদি টেম্প ইকুয়াল টু প্রথম এলিমেন্টটা নিব, তাই না? আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্ট কত? 18, ঠিক আছে। 18 মানে কি A4, তাই না? A4 কত আছে? 18 আছে। 18 আমরা টেম্পে নিয়ে নিলাম। এখন আমরা টেম্পের সাথে সর্টেড লিস্টের প্রত্যেকটি এলিমেন্ট কম্পেয়ার করব। আমরা একটু লিস্টটা লিখে নিই, খালি কোনটা আছে সেটা দেখাই। তাহলে আমাদের যেহেতু আমরা 4 নিয়ে কাজ করতেছি, তাহলে 5 নিয়ে যেহেতু কাজ নেই, তাহলে আমরা 5টা যেভাবে আছে সেভাবে লিখতে পারি। তাহলে এখন আমি কম্পেয়ার করব কার সাথে? এই টেম্পের সাথে আমার এই আনসর্টেড লিস্টের ডান দিক থেকে প্রথম এলিমেন্ট, অর্থাৎ এইদিকে যাব, এদিক থেকে এদিকে যাব। তাহলে প্রথম এলিমেন্ট হচ্ছে 16 সাথে যদি আমরা 18 কম্পেয়ার করি, দেখতে পাচ্ছি কি 18 বড়, ঠিক আছে। তাহলে যেহেতু বড়, সেহেতু আমার আর মানে শিফটিং করার প্রয়োজন নেই। যদি ছোট হতো তাহলে শিফটিং করতাম। তাহলে যেহেতু শিফটিং করার প্রয়োজন নাই, আমার এই লোকেশনটা কি ছিল? 1 2 3 4, এই লোকেশনটাই যে 4 নম্বর লোকেশনটা, যেহেতু আমি 18 টেম্পের মধ্যে নিয়ে নিছি, সেহেতু এই লোকেশনটা খালি ছিল, তাই না? তাহলে এখন যেহেতু কম্পেয়ার করে দেখলাম যে 18টা বড়, ছোট নয়, তাহলে শিফটিং হবে না। শিফটিং না হলে আমরা কি বলছি? যে টেম্পের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা খালি জায়গায় বসে যাবে, ঠিক আছে। তাহলে তার মানে কি কোনো শিফটিং হবে না, যেই ভ্যালুটা যেখানে আছে সেখানেই থাকতেছে, ঠিক আছে। তাহলে এখানে 18, তাহলে যখনই আমরা দেখতেছি শিফটিং হচ্ছে না, তখনই আমরা ভ্যালুটা সেখানে বসাই দিলাম এবং বাদ বাকি ভ্যালুগুলা যে যার জায়গা মতো বসে যাবে। 15 16, মানে আমরা কিন্তু যখনই দেখতে পাচ্ছি যে শিফটিং হচ্ছে না, তখন আমরা ওইখানে বসাই দিচ্ছি এবং তারপরে কিন্তু আর কম্পেয়ার করার প্রয়োজন নেই। থার্ড লজিক, ঠিক আছে। এটা কিন্তু প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে হবে। তো মনে রাখবেন, যখনই আমরা কি করতেছি যে শিফটিং হচ্ছে না, আমরা বুঝে ফেলছি যে শিফটিং যেহেতু হচ্ছে না, তখন আমরা সেই ভ্যালুটা ওই যেটা খালি ছিল সেখানে বসে যাবে এবং বাদবাকি এলিমেন্টগুলোর সাথে কিন্তু আর কম্পেয়ার করার প্রয়োজন নেই। কেন কম্পেয়ার করার প্রয়োজন নেই? কারণ আমরা যেই এলিমেন্ট, প্রথম যে এলিমেন্টটা থেকে দেখলাম যে এই এলিমেন্টটা থেকে আসলে বড়, তাহলে নিশ্চিত তার আগে যে এলিমেন্টগুলো আছে সেগুলো থেকেও বড় হবে, সেই কারণে আসলে কম্পেয়ার করার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখন আমার লিস্টটা এখন এই জায়গায় চলে আসছে, এটা হচ্ছে আমার সর্টেড, এটা হচ্ছে আনসর্টেড। তাহলে এখন স্টেপ 5, পরীক্ষার খাতা ঠিক এভাবে ক্যালকুলেশন করে সুন্দর করে লিখে দেখাবেন, তাহলে ফুল মার্কস পেয়ে যাবেন। তাহলে টেম্প ইকুয়াল টু কি হবে? টেম্প ইকুয়াল টু এখন হচ্ছে যে আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্ট 13। তাহলে 13 যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা একটু অ্যারেটা আবার লিখে ফেলি, তাহলে সুবিধা হবে বুঝতে। 1 2 3 4 5। তাহলে আমরা এখন কি করব? যেহেতু আমার সর্বশেষ এলিমেন্ট আমরা চলে আসছি, আনসর্টেড লিস্টের আরেকটা এলিমেন্ট আছে, তাহলে এই এলিমেন্টটার সাথে আমরা ঠিক এদিক থেকে কম্পেয়ার করা শুরু করলাম। 18-এর সাথে যদি 13 না, এই জায়গাটা খালি, এই জায়গাটা কি খালি আছে এখন, তাই না? এই 5 নাম্বার লোকেশনটা খালি, ওকে, 5 নাম্বার লোকেশনটা খালি আছে। তাহলে এখন এই কেন খালি আছে? কারণ আমরা 13টা টেম্পের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই টেম্পের সাথে আমরা প্রথম, অর্থাৎ এটা হচ্ছে 4, এটা 5, এটা 3, এটা 2, এটা 1, এটা 0, এই 4 এর সাথে কম্পেয়ার করবো। তাহলে এই 4 এর সাথে যদি কম্পেয়ার করি, দেখতে পাচ্ছি যে আমার টেম্পের ভ্যালু ছোট। তো যেহেতু টেম্পের ভ্যালু ছোট, তাহলে এই একটা ঘর শিফট হয়ে যাবে। তাহলে 18 চলে যাবে এই ঘরে 5-এ, A5-এ,
18 চলে আসবে A5 এ। তাহলে এখন খালি কি A, এখন খালি কি 4 নম্বর ঘর খালি, ঠিক আছে। তাহলে এখন কম্পেয়ার হবে, এটা কম্পেয়ার করে আমরা শিফটিং করে ফেললাম, এখন কম্পেয়ার হবে তার আগের ভ্যালু অর্থাৎ 3 নম্বর লোকেশনের ভ্যালু। তাই 3 নম্বর লোকেশন আছে 16, 16 সাথে যদি আমরা টেম্প কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যে 13 ছোট, টেম্পের ভ্যালু ছোট। তাহলে টেম্পের ভ্যালু যদি ছোট হয় তাহলে আমরা কি বলছি, শিফটিং হবে। তাহলে এই 3 নম্বরের ভ্যালুটা চলে যাবে 4 নম্বরের ঘরে, 4 নম্বর এখন খালি আছে, তাহলে 16 চলে যাবে এইখানে, ঠিক আছে। ওকে, তাহলে এখন খালি কি, এই খালি 3 নম্বর, যেহেতু এটা শিফট করে ফেলছে তাহলে এই খালি। ওকে, তাহলে এখন আমরা কম্পেয়ার করব 2 এর সাথে টেম্প। তাহলে 2 আছে 15, টেম্পে আছে 13। তাহলে দেখতে পাচ্ছি এখনও টেম্প আসলে ছোট, তাহলে শিফটিং হবে। তাহলে এই 15 চলে যাবে এই A3-তে, A2 এর ভ্যালু চলে যাবে A3-তে, তাহলে 15 চলে যাবে এইখানে A3-তে, 0 1 2 3 4 and 5, তাহলে A3-তে চলে আসছে। তাহলে এখন খালি কে, A2 খালি, তাই না। 15 যদি এখানে চলে আসে তাহলে A2 খালি, তাহলে A2 খালি হইলে আমরা এখন তার আগের ঘর আমরা চেক করতেছি। তাহলে 2 অলরেডি চেক করে ফেলছি টেম্পের সাথে, এখন চেক করব A1, A1 এর সাথে যদি আমরা টেম্প চেক করি দেখতে পাচ্ছি যে টেম্পের ভ্যালু বড়। তাহলে যেহেতু টেম্পের ভ্যালু বড়, আমরা বলছি যে যদি বড় হয় তাহলে আমরা কি করব, শিফটিং হবে না, বড় হলে শিফটিং হবে না, না হলে কি হবে, টেম্পের ভ্যালুটা খালি জায়গায় বসে যাবে। তাহলে A2-তে বসে যাবে কত, 13। তাহলে আর কি কম্প্যারিজনের প্রয়োজন আছে এদিকে, না, আমরা 13কে এখানে বসাই দিবে এবং যে যার 1 নম্বর লোকেশনে ছিল 12 এবং 0 নম্বর লোকেশনে ছিল 11 সেটা বসে যাবে। তাহলে আমরা ফাইনালি, যেহেতু আমার পুরো এলিমেন্টটা এখানে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলো এলিমেন্টের কাজ শেষ, আনসর্টেড লিস্ট বলতে আর কিছু নেই। আমরা প্রথমেই বলছি যে যতক্ষণ পর্যন্ত আনসর্টেড লিস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করব, যখন দেখব যে আমার আনসর্টেড লিস্ট আর কোনো এলিমেন্ট নাই তখন আমরা কাজ শেষ। এখন আমরা যদি একটু খেয়াল করি এই লিস্টটা দেখতে পাচ্ছি 11 12 13 15 16 18, অর্থাৎ এটা সর্টেড। ফাইনালি এটা 5 নম্বর স্টেপে আসে, এটা সর্টেড হয়ে গেল। তাহলে এইভাবে আপনার এক্সাম্পলটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে ইনসারশন সর্টটা কাজ করে, ঠিক আছে। তাহলে এইটা যদি, এই উদাহরণটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে পরীক্ষাতে এই যদি ইনসারশন সর্ট থেকে কিছু ডাটা দিয়ে বলা হয় যে সর্টিং করে তাহলে নিশ্চিত পারবেন। যদি আবারও যদি বুঝতে সমস্যা হয়, ধরতে যদি সমস্যা হয় তাহলে একটু ভিডিওটি আবার টেনে আবার বোঝার চেষ্টা করবেন। এখন আমরা এখানে যেটা বুঝলাম সেই জিনিসটাকে আমরা রিলেট করে আমরা প্রোগ্রামটা করব, ঠিক আছে। আমরা এখন প্রোগ্রামটা লেখার চেষ্টা করব। আমরা যদি প্রোগ্রামটা লিখি, আমরা এখানে কি কাজ করলাম, প্রথমে দেখেন আমরা এই লিস্টটাকে যে ডাটাটা দেবে সেটাকে আমরা দুই ভাগ করছিলাম, একটা হচ্ছে সর্টেড, একটা হচ্ছে আনসর্টেড। সর্টেডে কি করছি, যে সর্টেডের এখান থেকে 1 থেকে শুরু করি, এখানে যদি 6টা এলিমেন্ট হয় তাহলে n-1, 5 মানে কি n-1, তার মানে 1 থেকে শুরু করে n পর্যন্ত ডাটাগুলো একটা একটা করে নিয়েছি এবং তার সাথে সর্টেডের এলিমেন্টগুলো আমরা কম্পেয়ার করছি। তার মানে এই 1 থেকে শুরু করে 5 পর্যন্ত এই ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা একটা ফর লুপ নিতে পারি। ফর লুপ নিলাম এবং i ইকুয়াল টু আমরা কি করলাম, i ইকুয়াল টু আমরা 1 করে দিলাম এবং i এর মান আমরা কত পর্যন্ত বাড়াবো, i is less than n-1, তাই না। n-1 পর্যন্ত, 5 পর্যন্ত চালাইছি, তাহলে n-1 এবং আমরা এক এক করে বাড়াবো, ঠিক আছে। ওকে, এখন এর ভিতরে আমরা কি কাজ করলাম, কি কাজ করলাম, এর ভিতরে আমরা কি করছি, এখানে প্রত্যেকটা এলিমেন্ট আমরা নিলাম, হ্যাঁ। আনসর্টেড লিস্টের প্রথম একটা এলিমেন্ট নিলাম, কোথায় নিয়েছিলাম, টেম্প নামক যে ভ্যারিয়েবল সেটার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম। দেখেন স্টেপ 1 প্রথমে কি করছি, টেম্প ইকুয়াল টু আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্টটা, তাই না। প্রথম এলিমেন্ট বলতে কিছু না, মানে প্রথম এলিমেন্ট বলতে যখন আমি i এর মান যখন 1, তার মানে আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্ট হচ্ছে a1, i এর মান যখন 2 হবে তখন আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্ট হবে a2। থার্ড স্টেপে এসে আমরা দেখতে পাচ্ছি প্রথম এলিমেন্ট হচ্ছে a3, তারপর a4, তার মানে i এর সাথে রিলেটেড, তাই না। তাহলে আমরা টেম্প ইকুয়াল টু বলতে পারি a of i, i এর মান যখন 1 তার মানে a1, i এর মান যখন 2 তার মানে a2 হচ্ছে প্রথম এলিমেন্ট, i এর মান যখন 3 a3 হচ্ছে প্রথম এলিমেন্ট, তার মানে আমরা বলতে পারি যে টেম্প ইকুয়াল টু ai। তাহলে ai এর ডাটাটা আমরা টেম্পে নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করছি, নিয়ে আমরা কম্পেয়ার করছি, ঠিক আছে। নিয়ে আমরা কি করছি, কম্পেয়ার করছি কার সাথে, সর্টেডের প্রত্যেকটা এলিমেন্টের সাথে।
তাহলে সর্টেডের ক্ষেত্রে আমরা কি করছি, সর্টেডের ক্ষেত্রে ঠিক ধরেন আপনার এই স্টেপ 2 এর কথা চিন্তা করেন, সর্টেডের ক্ষেত্রে 2 থেকে শুরু করে 0 পর্যন্ত আমরা কম্পেয়ার করছি। তার মানে এখানেও আমরা একটা লুপ চালাইতে হবে, 2 থেকে শুরু করি 0 পর্যন্ত, বা 3 থেকে শুরু করি 0 পর্যন্ত থার্ড স্টেপে আমরা করছি, বা 4 নম্বর স্টেপে 4 থেকে শুরু করে আমরা 0 পর্যন্ত কম্পেয়ার করছি। তার মানে লুপটা চলবে, এখানে একটা লুপ চলবে কম্প্যারিজনের জন্য। আমরা এখানে কি করতে পারি, একটা লুপিং করতে পারি। কন্ডিশনটা কি হবে, আমরা ফর লুপ দিয়ে করতে পারি বা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। আমরা তাহলে একটা লুপ চালাবো যেটা কোথায় থেকে কোথায় পর্যন্ত চলবে, আমার ঠিক যে আনসর্টেড লিস্ট থাকবে তার আগের এলিমেন্টটা থেকে 0 পর্যন্ত। তাহলে 0 পর্যন্ত ঠিক আছে। তাহলে আমরা যদি বলি যে আরেকটা লুপ যদি চালাতে চাই, আই দিয়ে একটা লুপ চালালাম, আর একটা লুপ আমরা চাচ্ছি জে দিয়ে চালাবো, তাহলে জে এর ভ্যালুটা কত থেকে শুরু করবো, আমরা আই এর ভ্যালু 1 থেকে শুরু করছি, দেখতে পাচ্ছি যে প্রথম এলিমেন্টটা হচ্ছে A1, হ্যাঁ, তাহলে সেই জন্য আমরা আই এর ভ্যালু 1 থেকে শুরু করছিলাম। বাট তাহলে জে এর ভ্যালু কত থেকে শুরু করব, জে এর ভ্যালু শুরু করব ঠিক দেখেন এই 0 নাম্বার থেকে। প্রথম স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে কি কম্পেয়ারিং করছি সর্টেড লিস্টে 0 থেকে স্টেপ, প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপে আমরা কি করছি যে ঠিক 1 থেকে শুরু করি 0 পর্যন্ত। তার মানে কি এই আনসর্টেড লিস্টের এটা হচ্ছে আই এর ভ্যালু, আই ইকুয়াল টু যখন 2 তখন তার আই থেকে 1 কম, 1 থেকে শুরু করি 0 পর্যন্ত। আবার আই এর ভ্যালু যখন 3 তাহলে 2 থেকে শুরু করি 0 পর্যন্ত লুপ চালাইছি। আই এর ভ্যালু যখন 4 তখন আমরা 3 থেকে শুরু করি 0 পর্যন্ত লুপ চালিয়ে সেখানে আমরা কম্পেয়ার করতে হবে, তাই না? তাহলে জে ইকুয়াল টু কী হবে, তাহলে জে ইকুয়াল টু আই মাইনাস 1 আসলে, তাই না? অর্থাৎ যখন আই এর মান 4 তখন দেখেন যে আমরা এই সর্টেড লিস্টের প্রথম ডান দিক থেকে প্রথম এলিমেন্টটা হচ্ছে আসলে 3 নাম্বার ইন্ডেক্সে। তার মানে আই এর মান যখন 4 তাহলে এই ইন্ডেক্সটা কত হবে, আই মাইনাস 1 মানে 3। সেই জন্য আমরা জে ইকুয়াল টু কত থেকে শুরু করব, আই মাইনাস 1 থেকে। এবং এটা আমরা কতক্ষণ পর্যন্ত চালাবো, ওয়াইল কতক্ষণ পর্যন্ত, আমার যতক্ষণ পর্যন্ত জে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এই যে দেখেন 3 থেকে শুরু করি 0 পর্যন্ত চালাইছি, 2 থেকে শুরু করি 0 পর্যন্ত। তার মানে কি জে এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় অথবা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। এবং আমরা আরেকটা কাজ করছি, এটা আমরা একই সাথে লিখতে পারি অথবা আমরা ইফ দিয়ে পরেও লিখতে পারি, সমস্যা নাই। তো আমরা একই সাথে লিখে ফেলি অ্যান্ড, এবং কি হবে, এবং আমরা চেক করছি যে এই যে অ্যারের আই নাম্বার লোকেশনের ডাটাটার সাথে আমরা চেক করছি কার সাথে, টেম্পের সাথে চেক করছি। তাহলে অ্যারে এর এই যে নাম্বার লোকেশনের ডাটা, ঠিক আছে, যে নাম্বার লোকেশনের ডাটার সাথে আমরা চেক করব কাকে, যে মানে কোনটা, যে মানে কিন্তু সর্টেড লিস্টের এই যে সর্টেড লিস্ট ধরেন আই এর মান 4, জে এর মান কত তাহলে 3। তাহলে সর্টেড লিস্টের এই 3 এর সাথে প্রথমে কম্পেয়ার হবে, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। তাহলে এই অ্যারে এর যে তম এলিমেন্টের সাথে কম্পেয়ার হবে কাকে, আমরা কম্পেয়ার করব টেম্পকে, তাই না? তাহলে আমরা চেক করব কি যে টেম্প ছোট কিনা। যদি টেম্প ছোট হয় তাহলে আমরা কি কাজ করছিলাম, টেম্প যদি ছোট হয় তাহলে আমরা কি করছি, টেম্প ছোট হলে আমরা এক ঘর শিফট করছি। এক ঘর শিফট করা মানে কি, যে এইটা যদি ধরেন এই থার্ড স্টেপে এটা হচ্ছে জে ইকুয়াল টু 3, তাই না? এক ঘর শিফট হওয়া মানে কি, জে ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এক ঘর শিফট হওয়া মানে 3 এর ভ্যালু 4 হয়ে যাবে, তার মানে জে প্লাস 1। তাহলে আমরা বলতে পারি এই অ্যারের জে প্লাস 1 ইকুয়াল টু হবে এই অ্যারের যে তম এলিমেন্টটা। তার মানে যে তম এলিমেন্টটা যদি আমার এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি হবে, সত্য হওয়া মানে কি, আমার এ জে ইজ গ্রেটার দ্যান টেম্প, মানে টেম্পটা ছোট যদি হয়, টেম্পটা যদি ছোট হয় তাহলে আমরা কি করছি, ধরেন এই স্টেপ 3 দেখতে হচ্ছে খেয়াল করেন, যখন টেম্পটা ছোট হয়েছে তখন আমরা 3তম এলিমেন্টের ডাটাটা আমরা শিফট করে 4তম এলিমেন্টে নিছি, তার মানে 3 থেকে 4-এ নিছি। তার মানে কি এই 3তম এলিমেন্টে আছে, এটাকে যদি জে ইকুয়াল টু যদি 3 ধরি তাহলে জে প্লাস 1 মানে কত 4, তার মানে এই 4 নাম্বার লোকেশন কত, জে প্লাস 1 বলতে পারি। তাহলে জে প্লাস 1-এ এখন কি হবে, এই জে এর এলিমেন্টটা গেছে।
তাহলে সেই কারণে আমরা লিখলাম এর j+1 এর তম এলিমেন্টের ডাটা ইকুয়াল টু হবে এর যে তম তার আগের লোকেশনের ডাটা। ঠিক আছে, এক ঘর শিফট করে নিলাম। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? জাস্ট এক ঘর শিফট করার কন্ডিশনটা লিখলাম, কিভাবে এক ঘর, টেকনিক্যালি এক ঘর আমরা শিফট করে নিয়ে নিলাম। তাহলে যখনই এই কন্ডিশনটা সত্য হবে তখনই শিফট হবে। ঠিক আছে, এবং আমরা কতক্ষণ পর্যন্ত এই কাজটা করব, যে এর মান 1 করে কমাবো, কমাইয়ে কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না যে এর ভ্যালু 0 থেকে বড় বা সমান হচ্ছে। এই কারণে এন্ড লিখছি, যে কন্ডিশনে সত্য হতে হবে এবং এই কন্ডিশনে যদি সত্য হয় তাহলে এই লুপে ঢুকবে এবং এক ঘর শিফট হবে এবং যে এর ভ্যালু 1 কমবে, আবার লুপ ঘুরবে, এই কাজটা চলতে থাকবে। কিন্তু আমরা আরেকটা কি করছি, যখনই আমার শিফটিং হচ্ছে না, যেমন ধরেন এলিমেন্টের ক্ষেত্রে যে 18 এলিমেন্ট আমরা টেম্পের মধ্যে 12 নিয়েছিলাম এবং তারপরে এলিমেন্ট এইখানে টেম্প ইকুয়াল টু 18 নিয়েছিলাম, আমরা কম্পেয়ার করে দেখলাম যে আসলে এখানে শিফটিং হচ্ছে না। যখন আমার শিফটিং হয় নাই তখন আমরা কি কাজ করছিলাম, আমরা এটা একটু মুছে দিই। যখন আমরা শিফটিং হবে না তখন আমরা, এটা হচ্ছে কি, এই কন্ডিশন সত্য হওয়া মানে শিফটিং হবে। এখন যদি শিফটিং না হয় সেক্ষেত্রে কি হয়েছে বলছি, যে জায়গাটা খালি আছে সেই জায়গাতেই বসে যাবে। তাহলে এই লুপের কাজ হচ্ছে যখন কন্ডিশন সত্য হবে শিফটিং হবে, কিন্তু এই কন্ডিশনে যদি না ঢুকে, হোয়াইল কন্ডিশনে যদি না ঢুকে, তার মানে কি শিফটিং হবে না। শিফটিং না হলে আমরা কি বলছি, শিফটিং না হলে আমাদের এইটা এই অ্যারে এর যে তম এলিমেন্টের ডাটা, j+1 তম এলিমেন্টের ডাটা কি হবে, আমার শিফটিং হলে তো এই j+1 ইকুয়াল টু তার আগের ঘর শিফট হয়ে এখানে চলে আসবে, তাই না? কিন্তু যদি শিফটিং না হয় তাহলে এ যে মানে তার আগের এলিমেন্টের ডাটাটা কি হবে, সেটা তো আমরা টেম্পে নিয়ে নিয়েছিলাম। তাহলে সেটা ইকুয়াল টু কি হবে, ঠিক সেম ভ্যালুটা আবার রিপ্লেস করে দিলাম, যেটা আমরা টেম্পে নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, যে ডাটাটা আমরা টেম্পে নিয়ে নিয়েছিলাম, যদি শিফটিং না হয় সেই ডাটাটাই আবার ওই স্থানে রেখে দিয়েছি, যেটা আমরা এক্সাম্পলে দেখছি। যে যখনই আমার শিফটিং হচ্ছে না তখনই আমরা সাথে সাথে কি করলাম, টেম্পে যে ডাটাটা রাখছিলাম সেই ডাটাটা আবার ওই স্থানে আমরা রেখে দিয়েছি। ওই স্থান মানে কত, এখন j+1। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কাজ। তাহলে এবং এই কাজ শেষে আমরা আবার আমরা কি করলাম, মানে পরের আনসর্টেড লিস্ট আমরা টেস্ট করব। এই কারণে দেখেন এই লুপের ভিতরে না ঢুকলে এই কাজটা হবে এবং আবার আপনার একটা ঘর সামনে চলে যাবে, তাই না, আনসর্টেড লিস্টের। তাহলে কি হচ্ছে, আমাদের মূল কাজটা কি, এই লুপের কাজ হচ্ছে আমার কিসের, যে আনসর্টেড লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট নেবে, এবং এই লুপের কাজ হচ্ছে কি, আমার ওই আনসর্টেড লিস্টের ভিতরে আমরা কি করি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে তার যে সর্টেড লিস্ট থাকবে সেটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা কম্পেয়ার করব। একটা এলিমেন্টের সাথে আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্টের সাথে এর প্রত্যেকটা এলিমেন্ট। তাহলে আনসর্টেড লিস্টের i নাম্বার এলিমেন্ট একটা এলিমেন্ট নিলাম, নিয়ে টেম্পে রাখলাম, রেখে আমি ওই তার আগের ঘর থেকে 0 পর্যন্ত কম্পেয়ার করলাম। যদি কম্পেয়ার করে দেখলাম যে যদি ছোট হয় টেম্পের ভ্যালু, তাহলে আমরা সেটা এক ঘর শিফট করে নিলাম। যদি কম্পেয়ার না হয় তাহলে আমরা এই j+1 ইকুয়াল টু যেটা আমার টেম্পে ছিল সেটা আমরা রেখে দিলাম। এই কাজটাই কিন্তু আমরা এই এক্সাম্পলে কিন্তু করছি। ঠিক আছে, যখনই আমরা দেখছি যে আমার কোনো সোয়াপিং হচ্ছে না তখন আমরা দেখেন এই ভ্যালুটা ঠিক যে জায়গাটা খালি ছিল j+1 সেই জায়গাটাতে আমরা রেখে দিছি। ওকে, তাহলে এই এক্সাম্পলটা দিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম। ঠিক যেভাবে আমরা এক্সাম্পলটা বুঝলাম ঠিক সেমভাবে আমরা কোডটা লিখলাম। এইভাবে আপনারা যদি এই কোডটা এখানে শুধুমাত্র আমি দুটো মানে কন্ডিশনটা লিখে দিয়েছি, এখন আপনারা হেডার ফাইল এবং ভেরিয়েবলগুলো আপনাদের মতো ইচ্ছা মতো ডিক্লেয়ার করে হেডার ফাইলগুলো যদি ইনক্লুড করে সি বা C++ কোড লিখে যদি এক্সিকিউট করেন তাহলে, এবং কিছু এলিমেন্ট দিয়ে যদি সর্টিং করার চেষ্টা করেন, হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন উদাহরণটা। এখন আমরা যদি কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো, তো এইটার যদি আমরা কমপ্লেক্সিটি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কমপ্লেক্সিটিটা কি হবে, আমরা যদি প্রোগ্রাম থেকে আমরা যদি কমপ্লেক্সিটিটা লেখার চেষ্টা করি, বেস্ট কেস মানে কি, যে সবচেয়ে ভালো ফল কখন দিবে সেটা, এই বেস্ট যখন দিবে তখন আমার
কতটুকু সময় লাগবে টাইম কমপ্লেক্স। তো সেটা কখন, যখন আমার ডাটাটা অলরেডি সর্টেড, ঠিক আছে। তো অলরেডি সর্টেড মানে কি? অলরেডি সর্টেড মানে হচ্ছে যে কোনো শিফটিং হবে না, তাই না? এই লুপটা 1 থেকে শুরু করে এন্ড টাইম পর্যন্ত চলবে। আমার এখানে কিন্তু 2টা লুপ, আমি এই 2টা লুপ নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে প্রথম লুপ দেখি যে চলবে কি না। আপনি ধরেন একটা বেস্ট কেসের ক্ষেত্রে আমার ডাটাটা অলরেডি সর্টেড, 1 2 3 4 5। এখন আমরা কি করছি, এখানে একটা লিস্ট করছি, করে এটার সাথে এটা কম্পেয়ার, মানে টেম্প ইকুয়াল টু 2 নিলাম, নিয়ে টেম্পের সাথে এটা কম্পেয়ার করে দেখলাম শিফটিং হচ্ছে কিনা, হয় নাই। তাহলে যদি শিফটিং না হয় এই কন্ডিশন কখনো এক্সিকিউট হবে? হবে না। জাস্ট এখানে একটা কম্পেয়ার হবে। কয়টা কম্পেয়ার হবে? একটা। প্রত্যেকবার দেখেন আমার যখন শিফটিং হচ্ছে না, জাস্ট এটা কম্পেয়ার হবে, এর ভিতরে ঢুকবে না। তাহলে একটা কম্পেয়ার হবে প্রত্যেকবার, ঠিক আছে। এবং জাস্ট এই টেম্পের ভ্যালুটা শিফট হয়ে আবার লুপ ঘুরবে। তাহলে এই লুপটা কতবার চলবে? এই লুপটা দেখেন এই 0 1 2 3 4, তার মানে কি এই 1 থেকে শুরু করে 4 পর্যন্ত বা n-1 পর্যন্ত লুপটা চলতে থাকবে। এই লুপটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ভিতরের যে কম্পেয়ার, যে টেম্প থেকে বড় না ছোট, এইখানে এই লুপের ভিতরে কিন্তু ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ এখানে কোনো মানে টেম্পের ভ্যালুটা কখনোই কি হচ্ছে না, ছোট হচ্ছে না, কারণ এটা অলরেডি সর্টেড। তাহলে ছোট না হলে আমি কি করব? প্রথমে দেখেন টেম্পের সাথে এটা কম্পেয়ার হলো, ছোট না। আবার তখন এই সর্টেড লিস্টটা ভাঙলো, তখন এইটার সাথে এটা কম্পেয়ার হলো, এটার সাথে এটা কম্পেয়ার হলো, কোনো হবে না। হ্যাঁ, এটার সাথে এটা কম্পেয়ার হয়ে দেখলো যে এটা আসলে ছোট না, তাহলে একটা এলিমেন্ট কম্পেয়ার করে কিন্তু আর সামনেরগুলো কিন্তু কম্পেয়ার করার প্রয়োজন নেই। তাহলে তার মানে কি প্রত্যেকবার একবারই হচ্ছে শিফট করে। তাহলে এই লুপ চলবে n বার, এবং যে বা ইনার লুপ আছে সেটা চলবে একবার প্রত্যেকবার। তাহলে আমরা বলতে পারি n × 1 মানে কত? n বার, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অর্ডার অফ n, বেস্ট কেস। আচ্ছা, এখন যদি ওস্ট কেস যদি চিন্তা করি, ওস্ট কেস যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে? ওস্ট কেস কখন? যখন আমরা ডাটাটা ডিসেন্ডিং অর্ডারে আছে। ধরেন আমরা 5 4 3 2 1, তার মানে এই যে এই আউটার লুপ যেটা, সেটা আনসর্টেড লিস্টের, এবং এটা হচ্ছে কম্পেয়ারের। তো আনসর্টেড লিস্টেরটা কি 0, এটাকে যদি আমরা ভাগ করি 1 2 3 4 এই পর্যন্তই চলবে। তো সবসময় কিন্তু আপনার বেস্ট কেস হোক আর এভারেজ কেস হোক, সবসময় এই আউটার লুপ যেটা, সেটা কিন্তু এন টাইমে চলতেছে। 1 থেকে শুরু করে n-1 মানে আমরা বলতে পারি এন টাইম। সেটা কিন্তু কয়বার চলতেছে? এন টাইম চলতেছে। এবার আমরা দেখি যে ভিতরের লুপটা কয়বার চলে। ভিতরের লুপটা দেখেন প্রত্যেকবার কিন্তু কম্পেয়ার করবে, এবং আপনার অবশ্যই কি আপনার যেহেতু ট্যাম্প ছোট কিনে চেক করতেছে, তাহলে যেহেতু আপনার বড় থেকে ছোটতে সাজানো আছে, তাহলে সব সময় যখন কম্পেয়ার করবে তখন দেখবে যে এটা ছোট হলে ভিতরে ঢুকবে। তার মানে কি এইটাও আসলে এই 0 থেকে, এটা যদি আপনার ধরেন এইভাবে কম্পেয়ার করতে এটা যদি আপনার এই ঘরে আসে, 4 নম্বর ঘরে আসে, তার মানে 4 থেকে শুরু করে 0 নম্বর, প্রথমে কি 0 বার হচ্ছে কম্পেয়ার করবে, তারপরের ইটারেশনে একবার কম্পেয়ার করবে, তাই না, এটার সাথে এটা, এরপরে 2 বার, এরপরে 3 বার, এরপরে 4 বার, এইভাবে n-1তম বার পর্যন্ত কিন্তু ইনার লুপটা কম্পেয়ার করতে থাকবে, তাই না। তাহলে যদি কম্পেয়ার করে তাহলে আমরা বলতে পারি এটাও n টাইম। তাহলে আমরা বলতে পারি যে ইনার লুপও n টাইম, আউটার লুপও n টাইম। তাহলে n × n ইকুয়াল টু কত? n²। তাহলে আমরা বলতে পারি এটা অর্ডার অফ n²। আর এটার এভারেজ কেস কত হবে? এভারেজ কেসও n আর n এর মধ্যে যদি আমরা এভারেজ করি তাহলে আমরা বলতে পারি যে n²। এভারেজ কেসও অর্ডার অফ n²। সো এইটা হচ্ছে আমার ইনসারশন সর্ট সম্পর্কে বিস্তারিত। আমরা এক্সাম্পল এবং প্রোগ্রাম কিভাবে লিখবে সেটা সহ আমরা কমপ্লেক্সিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এবং পরীক্ষা আসলে অবশ্যই সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন, এবং এই জিনিসগুলো যাতে ভুল না হয় সুন্দর করে নোট ডাউন করে নেবেন, বা আমাদের স্ট্যাকেটে জব সলিউশন যে বইটা রয়েছে সেখান থেকে প্র্যাকটিসগুলো করবেন। তাহলে আপনাদের জন্য কয়েকটা কোশ্চেন সেম বাবল শটের মতো। এটা কি স্টেবল কিনা, স্টেবলের যে সংজ্ঞা সেটার সাথে এটা রিলেট করবেন যে এটা স্টেবল কিনা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, এটা কি ইমপ্লেস অ্যালগরিদম কিনা,
ইন প্লেস অ্যালগোরিদম কিনা। কোশ্চেন নাম্বার 3, এটা কি অ্যাডাপটিভ কিনা, অ্যাডাপটিভ কিনা। কোশ্চেন নাম্বার 4, যেটা কখন ইফিশিয়েন্ট, মানে কখন আপনি অ্যালগোরিদমটা ব্যবহার করবেন। ঠিক আছে, এই কোশ্চেনগুলো উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি এই 4টা কোশ্চেনের আনসার নিয়ে এনাদার একটা ভিডিও করব, যেখানে আমরা আরেকটু এক্সপ্লেন করে দেবো যে এটা কেন স্টেবল অ্যালগোরিদম, বা এটা স্টেবল না কেন, বা যদি আমরা এখন আনসারটা আসলে বলছি না, স্টেবল কেন নয় বা কেন, বা ইন প্লেস অ্যালগোরিদম কেন নয় বা কেন, অ্যাডাপটিভ কেন নয় বা কেন, বা ইফিশিয়েন্ট কেন নয় বা কেন, বা আমরা কখন ইফিশিয়েন্ট, এটা কখন ইফিশিয়েন্ট, কখন বেস্ট ফলাফল দেবে, কখন আমরা এই অ্যালগোরিদমটা ইউজ করতে পারি, এটা এখান থেকে কিন্তু কোশ্চেন হয় যে আপনার অ্যালগোরিদম একটা অনেক বড়, বা আমার স্পেস কম, বা আমার স্পেস ছোট বেশি, তখন আমরা কোন অ্যালগোরিদমটা আপনার জন্য সুইটেবল। সো এই জিনিসগুলোর জন্য আপনাকে প্রত্যেকটা অ্যালগোরিদমের এফিসিয়েন্সি বুঝতে হবে, যে কখন এটা বেস্ট ফলাফল দেয় বা কখন এটা ওস্ট ফলাফল দেয়। সো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্ট্যাক আইটির সাথে, স্ট্যাক আইটি পরিবারের সাথে সংযুক্ত থাকবেন, একে অন্যকে সহযোগিতা করবেন, তাহলে দেখবেন আপনার জ্ঞান পরিধি বৃদ্ধি পাবে, এবং আপনি অতি দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।